আমরা গ্রামের মানুষেরা রোজ সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই সকল কাজকর্ম কমপ্লিট করে নিই। এতে করে আমরা নিজেদের জন্য অনেকটাই সময় বের করতে পারি আর কাজকর্ম করতেও খুব একটা অসুবিধা হয় না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, সকাল 6:30 মতো বাজে আর এখন থেকেই আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, ব্লগটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। যেহেতু আজকে বৃহস্পতিবার, আপনারা সকলেই জানেন আজকে আমাদের বাড়িতে অনেক কাজ, সেজন্যই আজকে একটু সকাল সকালে উঠে পড়েছি। 6:30 মতো বাজে এখনই চা মুড়ি সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে, মানে চা করা হয়ে গেছে, তারপরে বাবা কাকাদেরকে মুড়ি দেওয়া হয়ে গেছে। তো ওনাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে কাজকর্মটা করতে অনেকটাই সুবিধা হয়। সেই জন্যই ব্যস্ততম দিনগুলিতে একটু সকাল সকাল উঠে চাটা করার চেষ্টা করি আর ওনাদেরকে সকাল সকাল উঠে খাবারটা দেওয়ার চেষ্টা করি। সকালে চা মুড়ি কমপ্লিট হয়ে যাওয়ার পরে এঁঠো বাসনগুলো কলপাড়ে রেখে এসেছি। আর এদিকে দেখুন, এক বালতি জল নিয়ে এসে রান্নাঘরটা ভালো করে ধুয়ে মুছে নিচ্ছি। প্রথমেই গ্যাসটা ভালো করে ক্লিন করে নিলাম, আর যেদিকে বাসনপত্র থাকে ওই দিকটা ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে যে পাশটাতে আমাদের ভাতের হাঁড়িটা থাকে ওই দিকটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর তারপরে না জলটা চেঞ্জ করে বাকি যে দুটি রুম ছিল ওই দুটি রুমও ধোয়া মোছা করে নিয়েছি। এই যে দেখছেন, নতুন এক বালতি জল নিয়ে এলাম। এরপরে সিঁড়িটা আর এই দেওয়ালটা ভালো করে ধুয়ে নেব। রোজ রোজ কিন্তু এই দেওয়ালগুলো ধোয়া মোছা করা হয় না, শুধুমাত্র বৃহস্পতিবারের দিনেই এই দেওয়ালটা সুন্দর করে ধুয়ে নেওয়া হয়। যেহেতু শিল পাটা সমস্তটাই ঠেসানো থাকে, সেজন্যই আর কি এই দিনগুলিতে এদিকটা একটু ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়। দেওয়ালটা সুন্দর করে ধোয়া মোছা করে নেওয়ার পরে বালতির জলটা বাইরে রেখে এলাম। আর তারপরে মাটির ঘরটা যে ঝাঁটাটায় করে ঝাড় দেওয়া হয়, এই যে খেজুর পাতার ঝাঁটাটা, ওই ঝাঁটাটা নিয়ে এলাম। যে ঝাঁটাটা আগে ঝাড় দিতাম না, সেটা তো অনেকটাই ছোট হয়ে গেছিল, সেজন্য দেখুন আরো যে কটা ঝাঁটা ছিল বেঁধে রাখা, ওই ঝাঁটাটা বের করা হয়েছে। তো এটাই করে ঝাড় দিতে বেশ ভালো লাগছে। এখনকার সময় মাটির বাড়ি, মাটির বারান্দা তো দেখাই যায় না, শুধুমাত্র গ্রামের দিকেই একটা দুটো দেখা যায়। আর গ্রামের দিকে যে কটাই মাটির বাড়ি আছে না কেন, ওরা সবাই কিন্তু এই খেজুর পাতা ঝাঁটা দিয়েই ঝাড় দিয়ে থাকেন। যাই হোক, এদিকে দেখুন পুরো বাড়িটাই ঝাড় দিয়ে নিয়েছি। এখন তো স্যাঁতসেঁতে ওয়েদার রয়েছে, খুবই ভিজে ভিজে রয়েছে মাটিটা, তো কোনো রকমে ঝাড় দিয়ে নিলাম। আর রাস্তাটিও সামনের দিকটা একটু ঝাড় দিয়ে নিলাম। তারপরে খেজুর পাতার ঝাঁটাটা ঘরের মতো রেখে দিয়েছি। আর আমাদের এখানে যে কাঠের গেটটা আছে ওটাও লাগিয়ে দিলাম। মাটির বাড়ির সমস্ত কাজকর্ম কমপ্লিট করে চলে এসেছি দালান বাড়িতে। এসে পরে দেখছি আমার হাজবেন্ড ঘুম থেকে উঠে গেছে। যেহেতু ও নিজের থেকে ঘুম থেকে উঠে গেছে, তো আমার তো বেশ ভালোই হয়েছে, কারণ আমাকে আর কষ্ট করে ওকে ডাকতে হলো না। এসে পরে এই যে জানলাটি খুলে নিলাম আর তারপরে গাছটা উপরে তুলে দিলাম। কয়েকদিন ধরে বাড়িতে না থাকায় গাছটিতে জলও দেওয়া হয়নি, আর সে কারণে না গাছটা অনেকটাই নেতিয়ে গেছিল, সেজন্য গাছটি ওপরে তুলেই অল্প একটু জল দিয়ে দিলাম। আর এই যে ব্যাগগুলি দেখছেন, এই ব্যাগের মধ্যে বেশ কয়েকটি জামা কাপড় রয়েছে যেগুলি কাচা ধোয়া করতে হবে, কিন্তু এই যে এমন ওয়েদারে আর কাচতে সাহস পাচ্ছি না, সেজন্য ব্যাগের মধ্যেই রাখা আছে। যেদিন একটু রোদ উঠবে সেদিন ওই জামা কাপড়গুলো কাচা ধোয়া করে নেব। বিছানাটি আগেই সুন্দর করে ঝেড়ে নিয়েছিলাম, আর তারপরে দেখুন নিচেটা ভালো করে ঝাড় দিয়ে দিলাম। আর তারপরে এই ঝাঁটাটা এখানেই রেখে দিলাম, কারণ বাইরেটাতে তো শান দেওয়া নেই, বাইরেটা শুধুমাত্র ঢালাই দেওয়া আছে, সেজন্য ওই ঢালাইটা না এই খাঁটি ঝাঁটাই করেই ঝাড় দেওয়া হয়। আর ওই নতুন ঝাঁটাটাই করে বারান্দাটা ঝাড় দিয়ে পরে পুরনো যে ঝাঁটাটি ছিল যেটা একটু খচখচে হয়ে গেছে, সেই ঝাঁটাটি করে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। উঠানটা তো এমনিতেই ভিজে রয়েছে, তার উপরে যে কটা পাতা কাগজ পড়েছে ওগুলো সব মাটিতে ছিটিয়ে গেছে, তো ওই নতুন ঝাঁটাটাই করে একদমই উঠবে না, কিন্তু এই খচখচে ঝাঁটাটাই করে বেশ সুন্দর উঠে যাচ্ছে। আমার এক বন্ধু আমাকে কমেন্ট করেছিলেন যে তোমাদের বাড়ির পাশে যে মাটির বাড়িটি রয়েছে ওটা কাদের বাড়ি, আর তোমাদের যে কলপাড়টা রয়েছে ওই কলপাড়ের সামনে যে পাকা বাড়িটি রয়েছে ওটা কাদের বাড়ি। আপনি যে দুটি বাড়ির কথা জানতে চেয়েছেন, ওই দুটি বাড়ির মানুষজনগুলো আমাদের ভায়াত হয়। তো এই যে মাটির বাড়িটি দেখছেন, এটা হচ্ছে ইতি পিসিমুনি বলি না, ওনাদের বাড়ি। আর মাটির বাড়ির সামনের যে দেওয়ালটি রয়েছে যেখানে অ্যাড দেওয়া রয়েছে লাক্স সাবানের, তো ওটি হচ্ছে ওনাদের মুদিখানার দোকান। আর আমাদের কলপাড়ের সামনে যে পাকা বাড়িটি রয়েছে ওটা হচ্ছে পূর্বীদের বাড়ি, যে বাচ্চা মেয়েটা আমাদের বাড়ি মাঝে মাঝে আসে ওদের বাড়ি। যাই হোক, আপনার প্রশ্নের উত্তরটি দিতে আমি অনেকটাই দেরি করে ফেললাম। আসলে আমি তো আমার বাবার বাড়ি গেছিলাম, তো ওখানে থেকে এখানের প্রশ্নের উত্তর দেওয়াটা আমি খুব একটা মানানসই বলে মনে করলাম না, সেই জন্যই উত্তরটা দিইনি। ভেবেছিলাম যখন শ্বশুর বাড়ি যাব তখনই আপনার প্রশ্নের উত্তরটি দেব। আমি আশা করছি এতে করে আপনার খুব একটা খারাপ লাগেনি, আর যদি খারাপ লেগে থাকে আপনার প্রশ্নের উত্তরটি একটু দেরিতে দিলাম বলে, তাহলে আমি খুবই দুঃখিত। এদিকে দেখুন পুরো উঠানটাই সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি, আর তারপরে নোংরাগুলো বালতির
মতো কুড়িয়ে ওখানে রেখেও দিয়েছি, ওই যে সিঁড়ির নিচেতে থাকে। আর তারপরে দুটি ঝাঁটায় সুন্দর করে ধুয়ে নিয়েছি। ঝাঁটাগুলি ঘরের মতো রেখে মাটির বাড়ি গেছিলাম, ওই বাড়ি থেকে বুটিন আর এই যে পেছেগুলো নিয়ে এলাম। সকালের মুড়ি খাবারের জন্য তো কিছু না কিছু বানাতে হবে। আজকে বাড়িতে সেরকম কিছুই ছিল না, কয়েকটা বেগুন ছিল, তো সেগুলোর মধ্যে একটু বেছে বেছে নিয়ে নিলাম যে কটা বেগুন ভালো ছিল। তো সেগুলোই এই যে বেগুনির মতন করে কেটে নিচ্ছি, কয়েকটা বেগুনি করব। বেগুনগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর একটু দেখে দেখেই কেটেছি জানেন, কারণ এখন তো বেগুনের মধ্যে অনেক পোকা থাকে, সেজন্য বেগুন কাটতে গেলে একটু সুন্দর করে দেখে শুনেই কাটতে হবে। তো ওগুলো কাটার পরে কলপারে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর আমাদের দোয়ার গোড়াটা এখনো পর্যন্ত ধোয়া হয়নি, মা ওদিকটাই ধোয়া মোছা করছেন। তো যে দিকটা ধোয়া হয়েছে সেখানেই বেগুনগুলো নামিয়ে নিলাম। আর আগের দিন যে চালগুলো নোনানো হয়েছিল সেগুলোই ঝুড়ির মধ্যে রাখা হয়েছে। কি বলবো, আজকে রোদই দেয়নি জানেন। আমার রুমটা তো ধোয়া মোছা হয়ে গেছে, সেজন্য দরজা গোড়ায় যে পাপোশগুলি থাকে ওগুলো ভালো করে ঝেড়ে এনে পেতে দিলাম। আর বন্ধুরা, এখন বর্ষাকাল হলেও গরমটা কিন্তু বেশ লাগছে, সে কারণেই মাথায় চুলের গোড়াটা সবসময় ভিজেই রয়েছে, আর সেজন্য কিন্তু মাথাতে অনেক প্রবলেম হতে পারে। এই জন্য যখনই মাথায় শ্যাম্পু করি, নর্মাল শ্যাম্পুর সাথে একটা করে মেডিকেল শ্যাম্পুও আমি নিয়ে থাকি, এতে করে চুলের গোড়ায় আর কোনো প্রবলেম হয় না। স্নান করার পরে ঠাকুর মন্দিরটা ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখনো টিপটাপ করে বৃষ্টি পড়ছে, সেই জন্য ক্যামেরাটা বের করতে সাহস পায়। এই মুহূর্তে একটু বৃষ্টিটা কমিয়েছে, সেই জন্য ক্যামেরাটা বের করলাম। মন্দিরটা ধোয়া মোছার পরে এক বালতি ভালো জল নিয়ে এলাম, আর তারপরে বাটি করে আলপনাটা ভিজিয়ে দিয়েছি। এক গ্লাস জলও তুলে রেখেছি, আর তারপরে দেখুন ওই জলেতেই ফুলগুলো দিয়ে দিলাম। বাইরের সমস্ত কাজগুলো রেডি করার পর ঘরের মধ্যে এসে শাড়িটাও পরে নিয়েছি। এখনো পর্যন্ত মাথার মধ্যে যে গামছাটা দেওয়া আছে সেটা খোলা হয়নি, চুলটা তো ভিজেই রয়েছে, তো গামছায় করে একটু ছেড়ে নিলে চুলের জলটা অনেকটাই কমে যায়। আর এই যে শাড়িটা সুন্দর করে পরে নেওয়ার পরে চুলের জলটাও একটু গামছাতে ঝেড়ে নিলাম। বিবাহিত মহিলারা যতই সাজসজ্জা করুক না কেন, সিঁদুর আর টিপ না পরলে যেন তাদেরকে অসম্পূর্ণই লাগে। চুলের জলটা ভালো করে ঝেড়ে নেওয়ার পরে চুলটা দেখুন কাংড়া দিয়ে এঁটে নিয়েছি, আর তারপরে এই যে সিঁদুরটাও পরে নিচ্ছি। এরপর যেন নিজেকে দেখে মনে হচ্ছে বৃহস্পতিবারের পুজোর জন্য একদম তৈরি আমি। শাড়িটা পরার আগেই তো আলপনাটা ভিজিয়ে দিয়ে গেছিলাম, তো আলপনাটা বেশ সুন্দরভাবেই ভিজে গেছে। তো এরপরে লক্ষ্মীর পাঁচ এঁকে নেব। বৃহস্পতিবারের আলপনাতে সাধারণত আমি লক্ষ্মীর পাঁচটাই এঁকে থাকি। আর বন্ধুরা, একটু আগেই টিপটাপ করে বৃষ্টি পড়ছিল, সে কারণে সিঁড়িগুলো না ভিজাটা একদমই শুকায়নি, সেই জন্য কাপড়ের খুঁটটাই করে একটু মুছে নিলাম ওই জায়গাটা, নয়তো আলপনাটা একদমই ভালো করে দেওয়া যাবে না। আর আজকে না মন্দিরের এই মাঝ বরাবর যে জায়গাটি রয়েছে ওখানে আর আলপনা আঁকিনি, কারণ এমনিতেই বৃষ্টি পড়ছে আর ভেজা ভেজা একটা ওয়েদার রয়েছে, তো ও জায়গার আলপনাটা একদমই শুকাবে না, সেজন্য ওখানে আর আঁকলাম না। ওই সামনেটিতে একটা লক্ষ্মীর পাঁচ এঁকে দিয়েছি, আর এই সিঁড়ির সামনে একটা এঁকে দিলাম। আর দেখতে পাচ্ছেন উঠানটা কি পরিমাণ ভিজে রয়েছে, আর চারিধার জানেন এরকম শ্যাওলা শ্যাওলা হয়ে গেছে, খুবই পিছল হয়ে গেছে জানেন উঠানটা। সত্যি বলতে এই সময় উঠান পার করতে গেলে খুবই পা টিপে টিপে চলতে হচ্ছে, নয়তো একটু অসাবধান হলেই পড়ে যাওয়ার সম্ভাবনা। উঠানের যে দু জায়গায় মারুলি দেওয়া হয় সেই দু জায়গায় দুটো আলপনা এঁকে দিলাম, তারপরে চলে গেলাম ওই বাড়িতে আলপনা আঁকতে। মাটির বাড়ি এবং দালান বাড়ির প্রত্যেকটি দুয়ারে আলপনা আঁকার পরে এই যে মন্দিরেতে জলটা ঢেলে নিচ্ছি। অনেকটাই দেরি হয়ে গেছে, সেজন্য একটু তাড়াতাড়ি করছি। তুলসী গাছে জলটা ঢেলে নেওয়ার পরে বেশ কটা ফুল দিয়ে মন্দিরের সামনেটা সাজিয়ে দিয়েছি, আর তারপরে যে কটা ফুল ছিল ওই সমস্ত ফুলগুলো নিয়ে ঘরের মধ্যে চলে এসেছি। আমার ঘরে যে লক্ষ্মী ঠাকুরের ছবিটি রয়েছে ওখানে দেব। সমস্ত ফুলগুলোই ঠাকুরের ছবির সামনে নামিয়ে রেখেছি, আর তারপরে দেখুন দুটো ধূপ জ্বালিয়ে নিয়েছি। একটা ধূপ এখানে দেব, একটা ধূপ তুলসী মন্দিরে। আর তারপরে যে কটা ফুল ছিল সমস্ত ফুলগুলোই প্রত্যেক ঠাকুরের চরণে দিয়ে দিলাম। আপনারা তো প্রত্যেকেই জানেন যে প্রত্যেক বৃহস্পতিবারে পুজো দেওয়ার পরে এই যে লক্ষ্মী পাঁচালিটা আছে, যেটা মেলা থেকে কিনেছিলাম, ওটাই প্রতি বৃহস্পতিবারে পুজো দেওয়ার সময় পরে থাকি। প্রত্যেক বৃহস্পতিবারেই এইভাবেই স্নান করে শুদ্ধ মনে মায়ের পুজো দিলে দেখবেন মনের মধ্যে এক অদ্ভুত শান্তি পাবেন, আর পরিবারের সুখ সমৃদ্ধি কখনো কমবে না। লক্ষ্মী পাঁচালিটা পরে নেওয়ার পরে আর একটা যে ধূপ ছিল ওই ধূপটা নিয়ে সারা বাড়ি ঘুরিয়ে নিচ্ছি। এই যে প্রত্যেক বাড়ির দুয়ারে দুয়ারে একবার করে ঘুরিয়ে নেব। আমার এখনো গুরুমন্ত্র জাপ করা হয়নি, তো এই ধূপটা তুলসী মঞ্চে রাখার পরে জপটা তুলসী মঞ্চেই করে নেব।
যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিল সেজন্য জব করার পরেই ওই বাড়ি গেছিলাম। এই যে বেগুনিগুলো করে নিয়ে এলাম আর তারপরে চাটাও গরম করে নিয়ে এলাম। এই যে ভদ্রলোককে দেখছেন ইনি হচ্ছেন আমার ঠাকুমার ভাই, মানে আমার দাদু। তো দাদুকে এই যে 1 কাপ চা আর 2টো বেগুনি দিয়ে দিলাম। দাদু প্রথমে খাবো না বলছিল, কিন্তু আমার জোরাজোরিতে আবার নিল। আর এই যে ঠাকুমার সাথে গল্প করতে করতেই দাদু চা আর বেগুনি খেয়ে নিচ্ছে। মা ওদিকে আমাদের 3 জনের জন্যই মুড়ি বেড়ে দিল। আর আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আমার হাজবেন্ড কেন আজকে খাচ্ছে না। তো ওর আজকে এতটাই খিদে পেয়েছিল যে বেগুনি ভাজতে ভাজতেই ও ওখানেই খেয়ে নিয়েছিল। যাই হোক, আমরা 3 জন মিলেই মুড়ি খেয়ে নিলাম। আর দাদুকেও বললাম মুড়ি খাওয়ার জন্য, কিন্তু দাদু বলল আমি আর খাবো না, আমি খেয়ে এসেছি। আমাদের খাওয়া দাওয়ার পরে যে কটা বাসন ছিল সমস্তটাই কলপাড়ে নিয়ে চলে এসেছি। আর ওই যে দুধের বাটিটি দেখছেন ওটার মধ্যে জল ভরে ভিজতে দিয়ে দিলাম। এভাবে ভিজতে দিয়ে রাখলে খুব সহজেই বাটিটি পরিষ্কার হয়ে যায়। এরপর যে কটি থালা বাসন রয়েছে সেগুলো সমস্তটাই একটু ভালো করে মেজে নিচ্ছি। আর জানেন তো বন্ধুরা, বাসন মাজা সাবানটা না শেষ হয়ে গেছে, সেজন্য সার্ফের গুঁড়ি দিয়েই সুন্দর করে বাসনগুলো মেজে নিচ্ছি। সার্ফ দিয়েও কিন্তু বাসনগুলো বেশ ভালোভাবেই পরিষ্কার হয়ে যায়। আর কেটলিটা না কয়েকদিন ধরে ভালো করে মাজা হয়নি, তাই আজকে ওই যে স্টিলের জালিটি আছে ওটাই করে সুন্দর করে মেজে নিলাম। আজকে বেশ অনেকগুলোই বাসন রয়েছে, এতগুলো বাসন কল টিপে টিপে মাজতে গেলে অনেকটাই কষ্ট হয়ে যাবে। যেহেতু কারেন্টটা রয়েছে সেজন্য পাম্পটা চালিয়ে দিয়েছি। এরপরে পাম্পের জলে এক এক করে সমস্ত বাসনগুলো ধুয়ে নেব। খোলামেলা জলে বাসনপত্র মাজতে ধুতে বেশ ভালো লাগে, কিন্তু আমাদের পাম্পে এতটাই জল বের হচ্ছে যে আবার বিরক্ত লেগে যাচ্ছে। কেটলির মুখে অনেক চাপাতি ঢুকে থাকে, সেজন্য এই যে স্পিডে জলটা বের হচ্ছে ওই দিয়ে কেটলির মুখটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। যা পরিমাণ কাদা, বারবার এধার ওধার করতে একদমই ভালো লাগছে না। বাসনগুলো সমস্তটাই মেজে এই যে সিঁড়িতেই নামিয়ে রাখলাম, মা যখন ওই বাড়ি যাবে তখন নিয়ে চলে যাবে। এই মুহূর্তে বেশ অনেকটাই সময় পার করে ফেলেছি, একদম সন্ধ্যা হয়ে গেছে, 7টা মতো বাজে এখন। সন্ধ্যাবেলায় তো রোজই আমাদের বাড়িতে চা হয়, তো চা করার পরে সবাইকে চা দিয়ে কেটলিটাও ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে মা যে আটাটা ভিজিয়েছিল সেই আটাটাই আরো একবার সুন্দর করে মাখিয়ে লেচিগুলো কেটে নিলাম। ওদিকে আবার ছোট কাকু বলছে যে অন্য অল্প করে মুড়ি দাও। তো সকালে যে বেগুনিটা বানিয়েছিলাম সেই বেগুনিগুলোর মধ্যে আর একটি মাত্র বেগুনি ছিল, তো ওই দিয়েই অল্প কটা মুড়ি, একটু তেল আর জল দিয়ে কাকুকে খাবারটা দিয়ে দিলাম। আর তারপরে দেখুন আমি রুটিগুলো বেলে দিচ্ছি আর মা ওদিকে রুটিগুলো সেঁকে নিচ্ছে। এতগুলো রুটি তো একা হাতে বেলে সেঁকতে গেলে রুটিগুলো লাগা লাগা হয়ে যাবে, সেজন্যই যখনই অনেকগুলো রুটি হয় তখনই আমি বেলে দিই আর মা রুটিগুলো সমস্তটাই সেঁকে নেন। আর অল্প অল্প করে রুটিগুলো করে নিলে রুটিগুলো কিন্তু এভাবেই সুন্দর ফুলকো ফুলকো হবে। আজকে আমার চা রুটি খেতে খুবই ইচ্ছা করছিল, সেজন্যই চাটা আমি আর তখন খাইনি। এই যে বাটির মধ্যে ঢেলে রেখে ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন রুটিগুলো সমস্তটাই বেলা হয়ে গেছে, প্রায় হয়ে গেছে, আর কয়েকটা মতো আছে সেঁকতে। তো এই যে একটা মতো রুটি নিয়ে নিলাম। এরপর চলুন চা আর রুটি খেয়ে নেব। জানেন তো বন্ধুরা, যখন ছোট ছিলাম প্রত্যেক দিনই সকালে টিউশনি হতো, আর সকালবেলা খালি মুখে তো আর যাওয়া যায় না, আর শুধু বিস্কুট খেয়ে গেলেও আবার সেই খিদে পেয়ে যেত। সেজন্য তখন না সকালে এই যে চায়ের সাথে এইভাবে রুটিগুলো ছিঁড়ে চামচে করে খেয়ে টিউশনে যেতাম। আজ অনেকদিন পর আবার সেই একই রকম ভাবে চা দিয়ে রুটি খেলাম, খুব ভালো লাগলো খেতে। খাওয়া দাওয়ার পরে দালান বাড়িতে এলাম। এদিকে দেখুন সারাদিন রোদ না দেওয়ার কারণে চালগুলো একদমই শুকাতে পায়নি, সেজন্য টেবিল ফ্যানটা চালিয়ে এই বারান্দাতেই মেলা হয়েছে। সেই দুপুর থেকে বৃষ্টি নামিয়েছে, এখনো পর্যন্ত একই রকম ভাবে বৃষ্টি পড়েই যাচ্ছে। সেজন্য মা বলল আজকে আর রাত্রে এই বাড়িতে খেতে আসতে হবে না, খাবারটা ধরে নিয়ে চলে যাও। যেহেতু রাত্রে রুটি খাবো সেজন্য রুটি, থালা, গুড় সমস্তটাই ধরে নিয়ে চলে এসেছি। আর তারপরে দেখুন এদিকে মিষ্টুকে পড়তে বসিয়ে দিয়ে গেছিলাম। মিষ্টু আবার একা একা বসতে পারে না, ওর ভয় লাগে, সেজন্য ওর মাও বসে রয়েছিল। আপনাদেরকে তো আগেই বলেছিলাম যে মিষ্টু মৌখিক প্রশ্নগুলো সমস্তটাই উত্তর দিতে পারবে, কিন্তু লেখালেখিগুলো খুব একটা ভালো পারবে না, কারণ বাংলা লেখাটা এখনো খুব একটা ভালো করে শেখেনি। সেজন্য ওকে ভাবলাম আজকে কয়েকটা কোশ্চেন দিই, ওকে বানান করে করে পড়া করাবো আর তারপরে আনসার লেখা করাবো। তো এই যে বেসিক কয়েকটা প্রশ্ন দিয়েছি যেগুলো পরীক্ষার সময় অবশ্যই জানা দরকার, তো সেগুলোই ওকে দিয়েছি, বললাম বানান করে করে পড়ো আর তারপরে আনসারটা লেখো। যেহেতু মিষ্টুকে প্রথমবার কোশ্চেন আনসার লেখা করাচ্ছি, তো ও না একটু নার্ভাস হয়ে গেছিল, তো এখানে সেখানে দাগ টেনে দিচ্ছে, মানে ও বুঝতে পারছিল না যে কোনটা কোথায় লিখতে হবে। যাই হোক, আস্তে আস্তে সমস্তটাই শিখে যাবে, একদিনে তো আর সমস্তটা শেখা সম্ভব নয়।
তাহলে চলুন আমার আজকের ভিডিওটিও এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরের কোনো একটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন।